মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী শিলিগুড়ির পার্টি অফিসে মিটিং, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। আটক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। ২১-এর ভোট পরবর্তী হিংসা মামলা, বিজেপি কর্মী প্রসেনজিৎ বিশ্বাসের মৃত্যু তদন্তে জিজ্ঞাসাবাদ। দিলীপ মণ্ডলের পর এবার প্রদীপ কর, আরও এক তৃণমূল নেতার সাম্রাজ্য। ১৫ বছরের ৬৪ জমির মালিক ডেবরার ব্লক তৃণমূল সভাপতি। আলিশান বাগান বাড়ি, মায়ের নামে আরও ১০ সম্পত্তি নেতা। স্ক্যানারে অভিষেক সাম্রাজ্য, বেআইনি নির্মাণের অভিযোগ। তৃণমূল সাংসদের সংস্থা ও তার পরিবারের নামে থাকা মোট ১৭ সম্পত্তিতে নোটিশ কলকাতা পুরসভা। অনুমোদিত নকশা মেনে তৈরি হয়নি বাড়ি, অভিযোগ কলকাতা পুরসভার। অভিষেকের সংস্থা ও তার বাবা মাকে নোটিশ, ৭ দিনে বেআইনি নির্মাণ না ভাঙলে ব্যবস্থা। ভাঙার টাকা দিতে হবে মালিককেই। দলের চাপে পদত্যাগ, অভিষেকের সংস্থাকে পুরো নোটিশের পরের দিনই পদত্যাগ ৯ নম্বর বড় চেয়ারপারসনের। দল থেকে চাপ দেওয়ার অভিযোগ দেবলীনা বিশ্বাসের। কাউন্সিলর থেকে কাজ চালানোর ইচ্ছে প্রকাশ। টপ হেডলাইন্স নিবেদন করলো সানরাইজ শাহী গরম মশলা, রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। সহ নিবেদন করলো ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। सोयाबीन ऑयल, दिल चाहता है धड़कनों की वॉइस, डॉक्टर्स चॉइस, दिल की चॉइस। জীবন আপনার, সেবা আমাদের। নারায়ণ মেমোরিয়াল হসপিটাল, बेहला मेंटल। जेके मसाले, जहां स्वाद वहां जेके। নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 10টায় টপ নিউজ এট 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আটক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। ২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ। দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ। ২১-এ বিজেপি কর্মীর মৃত্যু মামলায় জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, একবার ডিটেইলে জানতে চাইবো যে কখন দেবরাজ চক্রবর্তীকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ কতক্ষণ ধরে চলছে এবং ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী, তাকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গভীর রাতে তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ যেমন করা হচ্ছে, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু ২০২১ সালে যে ভোট পরবর্তী হিংসার যে ঘটনা, বাগুইয়াটি এলাকার যে জগৎপুর এলাকা, সেখানেই মূলত প্রসেনজিৎ বিশ্বাস নামে এক বিজেপি কর্মী, তার যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। ঝুলন্ত অবস্থায়, গলা ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই ঘটনার সেভাবে কোনো রকম না হলেও বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েক বছর গেলেও দেখা যাচ্ছে ভোট পরবর্তীর ক্ষেত্রে পরের ক্ষেত্রেই দেবরাজ চক্রবর্তী, তাকে ইতিমধ্যেই সেই মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুমাত্র এই মামলা নয়, এই মামলার পাশাপাশি আরো একটি মামলায় তারা কিন্তু বর্তমানে নাম উঠে আসছে। এটা ২০২৪ সালের মধ্যে ঘটনা ঘটেছিল। বাগুইয়াটি এলাকার প্রমোটারকে মারধরের ঘটনা, সেই ঘটনায় তারই ঘনিষ্ঠ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু তাকে গ্রেপ্তার করেছে এবং তার এক সাংবাদিককে ইতিমধ্যে যখন গ্রেপ্তার করা হয়েছিল, এই যে গোটা ঘটনা, সেই ঘটনাকে তার কিন্তু বেশ কিছু ইনফরমেশন পুলিশ পাচ্ছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা যে ঘটনা, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সেটা ভোটের পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু তাকে মধ্যমগ্রাম এলাকার একটি জায়গায় থাকছিলেন বলে এমনটাই অভিযোগ যাচ্ছিল এবং সেখান থেকেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই দেবরাজ চক্রবর্তীর যে উত্থান দেখলে দেখা যাবে, প্রথমে তিনি কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন, জেতার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান, তারপরে ব্যারাকপুর সাংগঠনিক জেলার তিনি কিন্তু দায়িত্বে ছিলেন, যুব দায়িত্বে, এবং দমদম থেকে শুরু করে রাজারহাট, গোপালপুর, রাজারহাট নিউ টাউন, এই সমস্ত জায়গার সংগঠনকে তিনি দেখতেন। এর আগে প্রথমে যখন তার উত্থান শুরু হয়, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু তার কিন্তু আত্মসহায়ক ছিলেন। তারপর থেকেই কংগ্রেসে যোগদান, কংগ্রেসের টিকিট, পরবর্তী ক্ষেত্রে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূলে ফিরে আসা। এবং এই যে গোটা ঘটনা যখন ২০২১ সালে ভোটের পরবর্তী ক্ষেত্রে অদিতি মন্ত্রী, তার স্ত্রী টিকিট পান এবং সেখানকার বিধায়িকা হন। এবং তারপরে ২০২১-এ জগৎপুরে একটি ঘটনা, যে ঘটনায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই তুমি যে ঘটনার কথা বলছো, সেই ঘটনাতে কিভাবে যুক্ত দেবরাজ চক্রবর্তী, কি মনে করছে পুলিশ? তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে, এখনো পর্যন্ত সেই জেরার কিছু আপডেট পাচ্ছ কি? কোন কোন বিষয়ে প্রশ্ন করা হয়েছে?
তবে পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো রকম এখনো মন্তব্য বা গ্রেপ্তার বা আটক এখনো পর্যন্ত বলা হচ্ছে না, কিন্তু ইতিমধ্যে দেবদাস চক্রবর্তীকে মধ্যমগ্রাম এলাকা থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং 2021 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে প্রসেনজিৎ বিশ্বাস নামে এক বিজেপি কর্মী যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সেই ঘটনাতেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হওয়ার জন্যই আটক করা হয়েছে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ যে হয়েছিল পরিবারের পক্ষ থেকে, পরবর্তী ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকেও ভোট পরবর্তী অশান্তির এই অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই মামলা যেমন রয়েছে, অন্যদিকে তারই ঘনিষ্ঠ যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী চিন্টু, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে গ্রেপ্তার করেছিল বাগুইআটি থানার পুলিশ কয়েকদিন আগেই। বর্তমানে তিনি এখনো হেফাজতে রয়েছেন, কিন্তু সেই মামলাতেও নাম উঠে আসে দেবদাস চক্রবর্তী এবং সেই মামলাতেও তাকে ট্যাগ করা হতে পারে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। যদিও দেবদাস চক্রবর্তীকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি এখনো কোনো রকম বিবৃতি বা মন্তব্য করা হয়নি। বেশ, ধন্যবাদ। বাগুইআটিতে ধৃত দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল কর্মী অমিত চক্রবর্তী গ্রেফতার। অমিত চক্রবর্তীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানা। আরো একবার জানাই, বাগুইআটিতে ধৃত দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল কর্মী অমিত চক্রবর্তী গ্রেফতার। তাকে গ্রেফতার করেছে বাগুইআটি থানা। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, তৃণমূল কর্মী অমিত চক্রবর্তী, তার বিরুদ্ধে কি অভিযোগ, তাকে গ্রেফতার কেন করা হয়েছে? বাগুইআটি এলাকায় প্রমোটার কিশোর হালদার তাকে যে মারধরের ঘটনা, তার থেকে 5 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ, না দেওয়াতেই কিন্তু মারধর করার ঘটনা। এই ঘটনায় কিন্তু কয়েকদিন আগে দেখা গেল দেবদাস চক্রবর্তী ঘনিষ্ঠ যিনি কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু, তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে যে দেবদাস চক্রবর্তী যিনি রাইট হ্যান্ড ডানার ছিলেন, এই অমিত চক্রবর্তী ওরফে ননি, ইতিমধ্যে তাকে গতকাল রাতেই বাগুইআটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মামলাতেও কিন্তু দেবদাস চক্রবর্তীর নাম এখনো উঠে আসছে। প্রমোটার কিশোর হালদার তাকে যে মারধর করা থেকে শুরু করে তাকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছিল এমনটা অভিযোগ হয়েছিল। সেক্ষেত্রে তখন দেখা গেছিল পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নিতে, কয়েক জায়গা তল্লাশি করতে, কিন্তু সেই মামলা তখন কেউ গ্রেপ্তার না হলে পরবর্তী ক্ষেত্রে চিন্টু যিনি কাউন্সিলর তিনি বারাসাত আদালত থেকে জামিন পেয়ে যান। কিন্তু দিন কয়েক আগে লক্ষ্য করা গেল এই চিন্টুকে বাগুইআটি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করলো, হেফাজতে নিল এবং দেবদাস চক্রবর্তী ঘনিষ্ঠ এই অমিত চক্রবর্তী ওরফে ননি তাকে গ্রেপ্তার করলো বাগুইআটি থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জন অধরা আছে, তাদের খোঁজে কিন্তু খোঁজ চালানো হচ্ছে বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শুরু। 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। লক্ষ্মীর ভান্ডারের সব উপভোক্তাকে অন্নপূর্ণা ভান্ডার। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার। অযোগ্য উপভোক্তা চিহ্নিত করার নির্দেশ রাজ্যের। সরকারি চাকরি, পেনশনভোগী ও আয়কর দাতারা প্রকল্পের বাইরে। মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট নামের তালিকা তৈরির নির্দেশ। 25শে মের মধ্যে জেলা থেকে সংশোধিত তালিকা তলব। 1 জুন থেকে পৌঁছালে নতুন আবেদনের সুযোগ। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের কাজ শুরু। 1 জুন থেকেই এই প্রকল্পের টাকা পাবেন মহিলারা। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাওয়া যাবে এবং লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন সেই সমস্ত উপভোক্তাই অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ পাবেন। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, ভেরিফিকেশনের কাজ শুরু, এর পরে কাজ কিভাবে এগোবে? দেখো, গতকালই রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিস্তারিত এসওপি জারি করা হয়েছে। প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যারা উপভোক্তা হবেন তাদের ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এসআইআর চলাকালীন যারা মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট তাদের নাম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সব জেলার জেলাশাসক ও কলকাতা পুরসভার ক্ষেত্রে কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মূলত খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ পড়েছে তাদের নামও যাতে অন্তর্ভুক্ত না হয় সেই নিয়েও যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভোটার ইনফরমেশন স্লিপ, অর্থাৎ ভোটের আগে যে ভোটার ইনফরমেশন স্লিপ দেওয়া হয়েছিল সেই সময় যেগুলি চিহ্নিত হয়েছিল এসডিডি হিসাবে সেগুলিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা খতিয়ে দেখে 25শে মের মধ্যে বিভিন্ন জেলার জেলাশাসক ও কলকাতা পুরসভার ক্ষেত্রে কমিশনারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এসওপিও জারি করা হয়েছে। সেই এসওপিতে বলা হয়েছে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি এটাও বলা হয়েছে যারা সরকারি চাকরি করেন বা পেনশনভোগী বা আয়কর দাতা যারা রয়েছে তারা এই প্রকল্পের বাইরে থাকবেন, অর্থাৎ তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবং আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ডিবিটির
মাধ্যমে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা প্রতি মাসে পৌঁছে যাবে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডারের সমস্ত উপভোক্তাকেই অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু সেক্ষেত্রে যেটা নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যে যারা মৃত, শিফটে, ডিলিটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন এসআইআর চলাকালীন প্রক্রিয়ায় যে তালিকা প্রকাশ হয়েছিল, তারা এই প্রকল্পে সুবিধা পাবেন না। 1 জুন থেকে নতুন আবেদন নেওয়া হবে অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে। আর যে নতুন আবেদনগুলি নেওয়া হবে সেগুলি গ্রামীণ অঞ্চলে বিডিওদের মারফত এবং শহরাঞ্চলে এসডিও মারফত যাচাই হবে। তারপর জেলা শাসক বা কমিশনার অনুমোদন দিলেই তবেই নতুনদের নাম অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে, এমনটাই এসওপি পাঠানো হয়েছে জেলাগুলিকে। বেশ, ধন্যবাদ সোমরাজ। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। ইতিমধ্যেই ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এই গাইডলাইনও প্রায় চূড়ান্ত। এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ 18 বাংলায়। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। আমরা সরকারের জন্য আছে, সরকার আমাদের জন্য যেন থাকে। খুব ভালো হয়েছে। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। এর গাইডলাইনও প্রায় চূড়ান্ত। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে তার গাইডলাইন ইতিমধ্যেই প্রস্তুত করল রাজ্যের পরিবহন দপ্তর, এবং সেখানেই একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের নাগরিক হতেই হবে সেই মহিলাদের, তবেই পাওয়া যাবে এই পরিষেবা। এই সুবিধা শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের জন্য। তাই সরকারি বাসে ওঠার সময় রাজ্যের বাসিন্দা হওয়ার প্রমাণপত্র দেখাতে হবে মহিলাদের। ভোটার কার্ড, আধার কার্ডের মতো কোনো পরিচয়পত্র দেখালেই চলবে। এরপরই ওই মহিলা যাত্রীর হাতে কি টিকিট তুলে দেবেন কন্ডাক্টর। তাতে ছাপা থাকবে 0, কোনো ভাড়া দিতে হবে না। এজন্য সরকারি বাসের চালক এবং কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণও দেবে পরিবহন দপ্তর। সিএসটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি সহ রাজ্যের সমস্ত সরকারি সাধারণ ও দূরপাল্লার বাসে এই নিয়ম কার্যকর হবে। এর জন্য রাজ্য জুড়ে প্রচার চালাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর। আলাদা করে প্রচার করবেন জেলা শাসকরাও। আপাতত মহিলাদের টিকিট দেওয়া হলেও পরে কার্ড দেওয়ার ভাবনা রয়েছে পরিবহন দপ্তরের। আগামী দিনে বাড়ানো হবে সরকারি বাসের সংখ্যাও। বর্তমানে রাজ্যে 2300 সরকারি বাস চলে, যা প্রয়োজনের তুলনায় কম। তাই এ বিষয়েও নজর দিচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। খুব তাড়াতাড়ি কিছু ব্যাটারি চালিত বাস কেনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইলেকট্রিক বাসের জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু করছে রাজ্য সরকার। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। আক্কড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। মালদায় পান দোকানে তৃণমূলের হামলার পানের দোকানে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ। মালদার ঘটনা, মালদার হরিশ্চন্দ্রপুরে পানের দোকানে তৃণমূলের হামলা, পানের দোকানে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ। কেন পানের দোকানে হামলা চালানো হলো, ঠিক কি অভিযোগ উঠছে এবং আশপাশের ব্যবসায়ী বা যারা রয়েছেন ব্যবসায়ীরা তারাই বা কি বলছেন? সেবক রয়েছে, আরো বিস্তারিত জানাবে সেবক। একদমই দেখো, মালদার হরিশ্চন্দ্রপুরে যেখানে তুলা আদায়ের চেষ্টার অভিযোগ এবং তুলা না দেওয়ায়
ক্ষুদ্র ব্যবসায়ী তার দোকানে ভাঙচুর, হামলা এবং নগদ টাকা লুটের অভিযোগ, এবং এই অভিযোগ উঠেছে তৃণমূল মধ্যপৃষ্ঠ এক শ্রেণীর দুষ্কৃতীর বিরুদ্ধে, এবং যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের হয়ে ওই এলাকায় দাপিয়ে বেড়াতো এমনটাই অভিযোগ। এমনকি সরকার বদলের পরেও তারা যে শোধরায়নি এমনটাই অভিযোগ উঠেছে। সিসিটিভি ক্যামেরায় এরকমই হামলার একটি ছবি প্রকাশ্য হয়েছে। এ নিয়েই সড়ক ব্যবসায়ীরা, আক্রান্ত ব্যবসায়ী মালদার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। শুধু তিনি নন, হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ীরা তারা কিন্তু সড়ক হয়েছেন, নিরাপত্তার দাবি করেছেন। গতকালই তারা পথে নামেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। আমরা দেখছি তৃণমূল কংগ্রেস এর দায় নিতে চাইছে না। তৃণমূল কংগ্রেসের দাবি যে এই দুষ্কৃতীরা আগেও গোলমাল পাকিয়েছে এবং পুলিশ আইনানুগ তদন্ত করে ব্যবস্থা নিক। এদিকে বিজেপি কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে শাসক দল বদল হয়েছে, বিজেপির লোকজনেরই সেখানে তোলা নিয়ে সতর্ক করেছেন। এই ধরনের ঘটনা যাবে না বলে মুখ্যমন্ত্রী বলেছেন। বিজেপির নেতাকর্মীদেরই সেখানে তৃণমূলের এক শ্রেণীর দুষ্কৃতী তারা কিন্তু অভ্যাস বদলাতে পারছেন না, তারা পুরনো অভ্যাস বশত এই ধরনের অত্যাচার করছেন। পুলিশ এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। গতকালই হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ তদন্তে নামে। ধন্যবাদ। বিজেপি কর্মীর দোকানে আগুন, অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারের ঘটনা আরো বিস্তারিত জানাবে অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, বিজেপি কর্মীর দোকানে কেন আগুন ধরিয়ে দেওয়া হলো, কি অভিযোগ? হ্যাঁ দেখো জিনুলা, এই যে হিঙ্গলগঞ্জের যে বাইলানি বাজারে এখানে নিতাই দাস নামে একজন বিজেপি কর্মী তার বাড়িতে তার দোকানে গতকাল রাতে আগুন ধরিয়ে দেয়, এবং এই যে নিতাই দাস সহ বিজেপি কর্মী সমর্থকদের এবং এখানকার বাজারের যেসব দোকান বাজার ব্যবসায়ীরা রয়েছে তাদের যেটা অভিযোগ যে এই বিশপুর পঞ্চায়েতের যে উপপ্রধান শহীদুল শেখ তারই নেতৃত্বে এই নিতাই দাসের দোকান আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার কারণ গতকাল নিতাই দাস সহ বিজেপি কর্মী সমর্থকদের সাথে এই যে শহীদুল শেখ তৃণমূলের যিনি উপপ্রধান তার সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একটা গন্ডগোল হয়, যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায়। কিন্তু তারপরে রাতে এই নিতাই দাসের দোকানে আগুন ধরিয়ে দেয়। এতেই কিন্তু এলাকার মানুষ এবং নিতাই দাস এবং বিজেপির পক্ষ থেকে পরিষ্কারভাবে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই শহীদুল শেখ উপপ্রধান এবং তার দলবল এই দোকানে আগুন ধরিয়ে দিয়েছে, এবং সেই নিয়ে কিন্তু এই যে বাইলানি বাজার কিন্তু এই মুহূর্তে কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয়ে রয়েছে। পুলিশও রয়েছে এবং বাজার কিন্তু বন্ধ করে দিয়েছে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। ধন্যবাদ। আমাদের বিজেপি কর্মী যার দোকানে আগুন লেগেছে, বিজেপি করার অপরাধে ও দীর্ঘদিন ধরে ওর উপরে টর্চারিং চলছিল। বিজেপি করার অপরাধে তার আগুন জ্বললো, তার দোকানে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস হলো আগুনে পুড়ে। তৃণমূলের গুন্ডা এবং শহীদুল শেখ কয়েক বছর যাবৎ অনেকটা টাকা পয়সা নিয়েছিল, তছরূপ করেছিল পার্টির ভয় দেখিয়ে। সেই টাকা চাওয়ার অপরাধে শহীদুলের নেতৃত্বে একটা দোকানে আগুন ধরানো হয়েছে এবং তার সমস্ত ক্ষয়ক্ষতি করেছে। তারকেশ্বরে ভোট পরবর্তী হিংসা, বিজেপি মন্ডল সভাপতিকে বেধড়ক মারধর। তারকেশ্বরে ভোট পরবর্তী হিংসা, বিজেপি মন্ডল সভাপতিকে বেধড়ক মারধর আর মারধরের অভিযোগে ধৃত তৃণমূল নেতার ছেলে। আরো বিস্তারিত জানাবে রানা আমাদের সঙ্গে রয়েছে। রানা। হ্যাঁ, ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত হয়ে উঠলো হুগলি তারকেশ্বর তালপুর এলাকা। যেটা জানা যাচ্ছে যে বিজেপির 3 নম্বর মন্ডল সভাপতি সাহেব মাঝিকে গতকাল রাত্রে মারধর করে। অভিযোগ তালপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ শাহ আলমের ছেলে শেখ আজহারের বিরুদ্ধে, যে ভোটের আগে থেকে তাকে হুমকি ও মারধরের একটা অভিযোগ আসছিল। সে করেছিল যে তাকে মারধর করা হবে বলে। গতকাল হঠাৎই দুজনকে রাস্তায় দেখতে পেয়ে পথসভা থেকে তারপরে সংঘর্ষের ঘটনা ঘটে। তাকে বাঁশ দিয়ে মেরে মাথায় আঘাত করা। আক্কড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। প্রচারের শেষ দিনে ফলতার ময়দান ছেড়ে পালালেন তৃণমূলের জাহাঙ্গীর খান। পুনর্নির্বাচন থেকে সরিয়ে নিলেন নিজেকে। রাজ্যে পালা বদল হতেই ভরসাইন পুষ্পা আউট। ঘরের ভিতর
সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। তিনি নাকি ত্রাস, তিনি নাকি দাপুটে, তার ভয়ে নাকি ডায়মন্ড হারবার এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বেঙ্গল টাইগার তুমি দাদা ভাই, বজবজ ফলতার গুরু একটাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই। 26শে ফলতায় তাকে প্রার্থী করেছিল তৃণমূল। সেই জাহাঙ্গীর খানই শেষ মুহূর্তে লড়াইয়ের ময়দান ছেড়ে পালালেন। ফলতায় পুনর্নির্বাচন বৃহস্পতিবার। মঙ্গলবার প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরে দাঁড়ালেন ফলতার স্বঘোষিত পুষ্পা। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। সোনার ছিল না, এতদিন সোনার ছিল না। এত হুঙ্কার, এত হুঁশিয়ারি, তারপর হঠাৎ কেন পলায়ন? সাংবাদিকদের প্রশ্নের মুখে পালিয়ে গেলেন পুষ্পা। আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। পুষ্পা বলেছিল ঝুঁকে জ্ঞানী, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই ফলতা। 2024-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতা থেকে 1,69,000 ভোটের লিড পেয়েছিলেন। অভিষেক একাই পেয়েছিলেন 89% ভোট। অনেকেই বলেন ফলতায় ভোটই হয় না, এখানে ভোট করানো হয়, তাই তৃণমূল একাই ভোট পায়। সৌজন্যে জাহাঙ্গীর খান এবার যিনি ফলতার ময়দানে নেমেছিলেন তৃণমূলের হয়ে। अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। अगर कहीं से खबर आ गई। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পেয়ে ভোটের আগে জাহাঙ্গীরের পাড়ায় গিয়েছিলেন আইপিএস অজয় পাল শর্মা। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। দাপুটে আইপিএস কে জবাব দিতে আসরে নামে জাহাঙ্গীর। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে জানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে জানি। শেষ পর্যন্ত ঝুঁকতেই হলো পুষ্পাকে।
ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দেখা নেই জাহাঙ্গীর খানের। তাঁর কেন্দ্রে পুনর্নির্বাচন, বিজেপি থেকে সিপিআইএম সবাই ময়দানে, কিন্তু তিনি নেই। ফলতা জুড়ে তখন একটাই প্রশ্ন, কোথায় পুষ্পা? অবশেষে পুষ্পার দেখা মিলল প্রচারের শেষ দুপুরে, কিন্তু গলায় হুঙ্কার নেই, আছে শুধু রণে ভঙ্গ দেওয়ার বার্তা। তবে প্রার্থী পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চলে গিয়েছে, ফলে জাহাঙ্গীর লড়াই থেকে সরে দাঁড়ালেও ইভিএম এ তৃণমূলের প্রার্থী হিসেবে তাঁর নামই থাকবে। তৃণমূল জানিয়েছে এ সিদ্ধান্ত জাহাঙ্গীরের নিজের। নিউজ 18 বাংলা। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের মনোবল তলানিতে। দলীয় বৈঠকে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল, জাহাঙ্গীর খানকে নিয়ে গৃহদাহ ঘাসফুলের ঘরে। পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একাধিক বিধায়ক নেতা তারা প্রত্যেকে বলতে শুরু করেছেন এই জাহাঙ্গীরের মতো নেতারাই এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে নানা ধরনের কাজ করে বেরিয়েছেন, সুবিধা নিয়েছেন। আবার তারাই এখন নিজেদের সুবিধার্থে যে ধরনের আচরণ করছেন তাতে সমস্যা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাকি নেতৃত্বর মধ্যে। দল যতক্ষণ জিতছে ড্রেসিং রুমে সমস্যা নেই, দল একবার হারতে শুরু করলেই ড্রেসিং রুমের পরিবেশ বদলে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই চালু তত্ত্ব। বাংলার ভোটে শোচনীয় হারের পর তৃণমূলের ড্রেসিং রুমের পরিবেশও ভালো নেই। প্রচারের শেষ পর্বে এসে ফলতায় লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তাকে নিয়ে কোন্দল শুরু হয়েছে তৃণমূলের সংসারে। এককালে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের দাপট দেখিয়েছেন জাহাঙ্গীর খান। পুষ্পার পলায়নের পর কুণাল ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। সূত্রের খবর, মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে জাহাঙ্গীর ইস্যুতে রীতিমতো ঝড় ওঠে। তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে সরব হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই তারা প্রশ্ন তোলেন, কেন বহিষ্কার করা হচ্ছে না জাহাঙ্গীরকে? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জাহাঙ্গীরের উচিত ছিল অভিষেকের সঙ্গে কথা বলা। উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দলের এক্সহ্যান্ডলে পোস্ট দেখে নিতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তখন বলেন প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফলতায় শ্মশান গড়ে দেবেন, এখন সেই শ্মশানের দায় কে নেবে? 15 বছর ক্ষমতায়, 26-এ শোচনীয় পরাজয়। শাসক থেকে তৃণমূল এখন বিরোধী। বিরোধী হতেই সংসারে অশান্তি শুরু। দলকে একজোট রাখতে মঙ্গলবার কালীঘাটে বিধায়কদের বৈঠক ডাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দেওয়ার আগে বিধানসভায় নিজেদের মধ্যে বৈঠক করে নেন 9 তৃণমূল বিধায়ক। তারপর তাঁরা যোগ দেন মমতার ডাকা বৈঠকে। সেই বৈঠকে আরও সামনে চলে এলো দলের অন্দরের মতবিরোধ। বৈঠকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, নেতারা এখন মাঠে নেই কেন? দলের অন্দরে মন খুলে কথা বলার সুযোগ দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সবার সঙ্গে কথা বলেন। অসন্তোষ মেটাতে বুধবার ফের বৈঠকে বসবেন মমতা, অভিষেক। যে নেতারা কথা বলতে চান তাদের কথা শুনবেন তারা। পরাজয়ের পর থেকে এখনো পর্যন্ত সেভাবে পথে নামতে দেখা যায়নি তৃণমূলকে। আপাতত ঠিক হয়েছে 21শে মে হকার উচ্ছেদ ও ভোট পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে পথে নামবে ঘাসফুল শিবির। ফলতায় পুনর্নির্বাচনের দিন তৃণমূল অবস্থান বিক্ষোভ করবে হাওড়া, শিয়ালদা, বালিগঞ্জ স্টেশনের কাছে। কোনো বিকল্প ব্যবস্থা না করে যেভাবে হকারদের উপর সন্ত্রাস হয়েছে, সেই কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জীবন জীবিকা বাঁচাও এই কর্মসূচি নিয়ে আগামী 21 তারিখ 21শে মে শিয়ালদা, হাওড়া স্টেশনের কাছাকাছি এবং বালিগঞ্জ এলাকা, সেখানে 3টি প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। আমি তো
পুষ্পা আবার সিদ্ধম বলিনি, একটা কথা খালি বলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠ করে চলে যাবে না, তৃণমূল মাঠ ছেড়ে পালাবে না। ভোট পরবর্তী পরিস্থিতিতে এখন সংসারে অশান্তি ঠেকিয়ে দলকে একজোট রাখাই মূল চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর কাছে। অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল,